করোনায় স্তব্ধ গোটা দুনিয়া। প্রাণঘাতী করোনায় সারা বিশ্বে মারা গেছে ৫ লাখেরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছে ১,২,০০,০০০-এরও বেশি। করোনার মহাপ্রলয় ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই মাসেই সংক্রমণের শীর্ষে উঠতে পারে বাংলাদেশ। করোনার এই মহাপ্রলয় থেকে রক্ষা পেতে করণীয় কি, সে বিষয়ে আলোচনা করব করোনা সংকটকালে বাংলা ভিশনের বিশেষ আয়োজন করোনা দেশ বিদেশ অনুষ্ঠানে। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহাঙ্গীর আকন্দ। আজকের আলোচনার বিষয় করোনায় মানসিক স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক এম কামরুল হাসান, উপদেষ্টা মনোরোগ বিশেষজ্ঞ, আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট, এবং ডাক্তার তুর্না ত্রিবেণী মিথিলা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক, বাংলাদেশ প্রবীণ হাসপাতাল। আলোচনায় যাবার আগে সারা বিশ্ব এবং বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি। দেশে আবারও দিনে ৪,০০০ পেরোলো করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা। ১১৪তম দিনে এসে দেশের ৬৮টি পরীক্ষাগারে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৭,৮৩৭টি। ৪,০১৪ জন সহ মোট শনাক্ত ১,৪১,৮০১। আরও ৪৫ জন সহ এ পর্যন্ত মারা গেলেন ১,৭৮৩ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০৫৩ জন। শনাক্তের হার ২২.৫০, সুস্থতার হার ৪০.৭৫ ও মৃত্যুর হার ১.২৬। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১,৭৮৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ জন, নারী ৯ জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ১০ জন, খুলনা ৫ জন, রাজশাহী এবং ময়মনসিংহে ১ জন করে, সিলেট এবং বরিশালে ৩ জন করে। নবজাতকদের সুরক্ষায় বাড়তি সচেতনতার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। এদিকে সংক্রমণের দিক থেকে ১৭ নম্বর দেশের তালিকায় এখন বাংলাদেশ। নতুন শনাক্তের দিক থেকে তৃতীয় ও মোট মৃত্যুর দিক থেকে ২৮তম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে জোনভিত্তিক লকডাউন আরও কঠোর হতে হবে। আর সংক্রামক রোগ বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। লকডাউনটাকে যদি আরও বেশি কঠোরভাবে মেনটেন করা যায়, ভলান্টিয়ার সংখ্যা যদি বেশি সাপোর্ট দেওয়া যায়, মানুষ যেন ঘরেই থাকে, তাহলে কিন্তু আরও এফেক্টিভ হবে। আর আমাদের টেস্টের সংখ্যা কিন্তু বাড়াতেই হবে, এর কোনো বিকল্প নেই। করোনা পরীক্ষা কিটের সরবরাহ বাড়ানোরও তাগিদ সংশ্লিষ্টদের। এদিকে করোনা মহামারীতে বিশ্বে গেল একদিনে আরও ৩,৫০০ মানুষের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ৫,০৪,৭০০-র বেশি। আক্রান্ত ১,২,৬৭,০০০ ছাড়িয়েছে। করোনায় মৃত্যু ও আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে রবিবার আরও ২৮৫ নাগরিকের মৃত্যু হয়েছে, যা দেশটিতে গেল ৩ মাসে সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড। মোট মৃত্যু পৌঁছেছে ১,২৮,৪৩৭ জনে। নতুন ৪০,০০০ সহ মোট আক্রান্ত ২৬,৩৭,০০০-এর বেশি। ব্রাজিলে আরও ৫৫০ সহ মৃতের সংখ্যা ৫৭,৬০০ ছাড়িয়েছে। নতুন ২৯,০০০ সহ আক্রান্ত ১৩.৫ লাখের কাছাকাছি। মেক্সিকোতে আরও ৬০২ জনের মৃত্যুতে মোট মৃত্যু ২৬,৬০০-র বেশি। আর নতুন করে ৪,৪১০ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ২,১৬,৮৫২ জন। আরও ৩৮৪ জনের মৃত্যুতে ভারতে মোট মৃত্যু ১৬,৫০০-এর বেশি। নতুন ২০,০০০-এর মতো শনাক্তে আক্রান্ত ৫.৫ লাখ ছুঁই। এছাড়া রাশিয়ায় আরও ১০৪, যুক্তরাজ্যে ৩৬ ও ইতালিতে ২২ জনের মৃত্যু হয়েছে। দর্শক, আপনারা এতক্ষণ রিপোর্টটি দেখছিলেন। আমরা এখন আলোচনায় যাচ্ছি। আমি প্রথমেই যাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক এম কামরুল হাসানের কাছে। আপনি তো রিপোর্টটি দেখছিলেন যে প্রতিদিনই আমাদের দেশে সংক্রমণ বাড়ছে। তো আমরা কোন পর্যায়ে আছে এবং পিকটা কখন হতে পারে বলে আপনি মনে করছেন? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে এবং আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এইরকম একটা টপিক সিলেক্ট করার জন্য। মানসিক অসুস্থতার কারণ এটার খুবই ইম্পর্ট্যান্ট একটা, এবং করোনার সঙ্গে কিন্তু একটা বিশাল সম্পর্ক আছে। এটা আমরা পরে আলোচনা করতে যাচ্ছি। তার আগে আপনি বলেন আমরা এখন কোন পর্যায়ে আছি, আপনি যে প্রশ্নটা করলেন, এটা আসলে এইরকমভাবে এখনও বলা যাবে না যে আমরা কোন পর্যায়ে আছি। আমরা কি পিকে আছি নাকি আরও উপরে উঠব? তবে এমনি মনে করা হচ্ছে যে না, আমরা এখনও পিকে নাই, হয়তো আমাদের আরও বেশি হয়তো শনাক্তের বাড়বে। কারণ আমাদের যদি ৪ মাস তো হয়ে গেল, এই জন্য প্রশ্নটা কিন্তু আসছে যে আমরা পিকে কবে যাচ্ছি, সেজন্যই। রাইট। কিন্তু আসলে এক এক দেশের সিচুয়েশন কিন্তু এক এক রকম।
অনেক দেশে আছে যে এই সময় কমে গিয়েছে, অনেক দেশে না এখনো ইয়েতে রয়েছে। যেমন দেখুন যুক্তরাষ্ট্রে 40,000 ইয়ে হয়েছে, কিন্তু শনাক্ত হয়েছে, এখন ওরাও তো অনেক দিন হলো ইয়ে হচ্ছে কিন্তু। আর আমাদের দেশে যেহেতু টেস্ট কম হচ্ছে সেই জন্য অ্যাকচুয়াল ইয়েটা হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না, তারপরেও অন্য দেশের তুলনায় আমার মনে হয় হয়তো কম আছে এখন। আর আমাদের দেশের মৃত্যু হার কিন্তু অপেক্ষাকৃত আমার মনে হয় অন্য অন্য দেশের তুলনায় কম আছে, আলহামদুলিল্লাহ। সেটা যে কারণেই হোক, এটা প্র্যাকটিক্যালি আমরা দেখছি মৃত্যু হার অনেক কম। আর এটা কোন পর্যায়ে এটা আমরা যাব যদি বলা যায়, এটা আসলেই এই মুহূর্তে এটা বলা ঠিক যাবে না যে আমরা কোন পর্যায়ে ইয়েতে যাব আসলে। আমরা যাচ্ছি যে টিভি মিথিলার কাছে, যে আপনি তো প্রবীণ হাসপাতালের চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, একটু যদি বলেন যে করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বয়স্করা, তো তাদের কি আপনারা কীভাবে চিকিৎসা দিচ্ছেন? এই করোনার মহামারীতে হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কিন্তু হচ্ছে আমার প্রবীণ বাবা মায়েরা, এবং তার থেকেও তার সাথে যুক্ত রয়েছে হচ্ছে যারা কোমরবিড পেশেন্ট, মানে অনেক ক্রনিক ডিজিজে যারা আক্রান্ত হয়ে আছেন, যেমন ডায়াবেটিস, থাইরয়েডের প্রবলেম আছে, কিডনি অন ডায়ালাইসিস চলছে, রিনাল স্টেজ, লাস্ট স্টেজ আছে, এই ধরনের অনেক পেশেন্ট হচ্ছে আমার প্রবীণে রয়েছে। এবং তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদের যে ফ্লোর যেটা আছে, তাদের যে ফ্লোরে যে কমিউনিটি ট্রান্সমিশনের যে হচ্ছে সংক্রমণের যে মাত্রাটা, ওটা আমরা কমিয়ে দিয়েছি এই ক্ষেত্রে যে আমরা অন্তত যে কোনো এক বেলা হচ্ছে তাদের ব্লাড প্রেশার বা তাদের অন্যান্য যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা যদি দরকার হয়ে থাকে তাহলে সেটা আমরা করে আসছি। আর এটা ছাড়াও যদি তাদের কোনো কমপ্লেন থেকে থাকে তারা টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করছে। কারণ হচ্ছে আমাদের তো প্রবীণ হাসপাতাল শুধুমাত্র কিন্তু প্রবীণদের জন্য না, এটা জনসাধারণের জন্য কিন্তু উন্মুক্ত হয়ে আছে, সাধারণ অনেক রোগী এখানে আছে। তাই প্রবীণরা যখন হচ্ছে নিচে নেমে আসছে সেক্ষেত্রে কিন্তু তাদের সংক্রমণের মাত্রাটা কিন্তু একটু বেশি, কারণ হচ্ছে তাদের বডি ইমিউনিটির পরিমাণটা অনেক কম, রোগ প্রতিরোধের ক্ষমতা অন্যান্য মানুষের বেলায় অন্যান্য স্বাভাবিক মানুষের তুলনায় অনেক ক্ষেত্রে কম। এই জন্যই হচ্ছে তাদের চলাফেরা রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। যখন তাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেখানে যাচ্ছি, কিন্তু আমরা সেখানে যাচ্ছি প্রপার ইকুইপমেন্ট সহ যাচ্ছি, যাতে আমাদের মাধ্যমে তারা কোনোভাবেই হচ্ছে সংক্রমিত না হতে পারে। আর তাদেরকেও হচ্ছে প্রপার ইকুইপমেন্ট আমরা দেওয়ার ব্যবস্থা করছি যথাসাধ্যভাবে, এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদেরকে বলা আছে যে যদি কখনো তারা কোনো হচ্ছে করোনার যে সাধারণ সিমটমগুলো আছে, জ্বর, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট, এ ধরনের কোনো সাইন সিমটম যদি তারা বুঝে থাকেন তাহলে যেন অবশ্যই টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন। 24 আওয়ার্স উই আর ওপেন দেয়ার। জি, আমরা একটু কামরুল হাসান সাহেবের কাছে, সেটা হচ্ছে যে করোনায় মানুষ ঘরবন্দি অবস্থায় থাকছে, আবার কেউ জরুরি প্রয়োজনে বাইরে বেরোচ্ছে, তো এই অবস্থায় আসলে মানসিক স্বাস্থ্যের কী কী ক্ষতি হচ্ছে মানুষের? ধন্যবাদ। আসলে এটা একটা বার্নিং ইস্যু যে আমরা অনেক দিন ধরে ঘরবন্দি থাকছি। আসলে এটা ঘরবন্দি ঠিক না, আমরা ঘরে থাকছি, বাইরের জগৎটাকে আমরা বলবো যে ওটা বন্দি হয়ে রয়েছে। আমরা যদি মানসিকভাবে এটা চিন্তা করি, বাইরেটা বন্দি, আমরা ভিতরে কিন্তু মুভ করতে পারছি, কিন্তু বাইরের জন্য আমাদের রেস্ট্রিকশান আছে। ঠিক আছে, আমরা উল্টাভাবে যদি চিন্তা করি ব্যাপারটাকে, এটা ব্যাপারটা হয়েছে ম্যারাথন টাইপের। একটা যদি স্প্রিন্ট থাকতো যে আমাদের অল্প একটু সময়ে যাচ্ছে, আমরা কোনোভাবে 1 মাস 15 দিন পার করে ফেললাম, তারপরে আলহামদুলিল্লাহ চলে গেল, ব্যাপারটা কিন্তু তা না। এটা আনসার্টেন, কবে এটা শেষ হবে এবং এটাতে কেউ এফেক্টেড হবে কি হবে না, এবং আমাদের যারা বিভিন্ন কর্মজীবী আছে তারা কাজ কবে ফিরে যেতে পারবেন। অনেকেই কিন্তু চাকরিচ্যুত হয়েছেন বা বেতন কম পাচ্ছেন, স্টুডেন্টদের ক্লাস বন্ধ হয়ে গেছে, বাচ্চারা বাইরে যেতে পারছে না। এবং আপনারা জানেন যে এই সময় কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স বিশেষ করে দেশের বাইরে কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আমাদের দেশে যদিও ওই রকম হয়নি, বা হলেও অনেকটা ওই রকম মিডিয়াতে হয়তো আসছে না। তেমন কি আমাদেরকে এর সঙ্গে খাপ খাওয়াই চলতে হবে? খাপ খাইয়ে চলতে হবে বলতে এটা তো ডেফিনেটলি খাপ খাইয়েতে চলতে হবেই। আর একটা জিনিস করতে হবে, যদি দুইটা আপনার পাতিল একসঙ্গে থাকে একটু তো ঠোকামুখি আওয়াজ হবেই, আসলে এটাই স্বাভাবিক। আমরা যদি মনে করি যে না কোনো আওয়াজ হবে না, আপনি ইভেন এটা কাপ পিরিচ, এটার সঙ্গে পিরিচ নাই দিলেও তো এটা আওয়াজ হবেই একটু। সুতরাং কেউ যদি এক্সপেক্ট করে যে না কোনো আওয়াজ হবে না, এটা কিন্তু নর্মাল সিচুয়েশন, একটু হবে, কিন্তু এর ভিতরে আমাদেরকে মানিয়ে নিতে হবে। কারণ দেখেন নর্মালি কিন্তু যারা কর্মজীবী থাকে, আমাদের দেশে কর্মজীবী বেশিরভাগই কিন্তু পুরুষরা,
তো এরা সবসময় বাইরে থাকে, মহিলারা তাদের একটা নিজস্ব জগৎ বানিয়ে ফেলেছেন, বাইরেও পুরুষটা বানিয়ে ফেলেছেন। যখন প্রতি কাজের ভিতরে যখন পুরুষটা দেখা যাচ্ছে যে এটা দেখছে সে এরকম হাজব্যান্ড এরকম ওয়াইফ এরকম করছে, বা ওয়াইফ দেখছে হাজব্যান্ড এরকম আচরণ করছে, বা মোবাইল অমকের সঙ্গে কথা বলে, তখন নিজেদের মধ্যে ঠোকাঠুকি একটু বেঁধে যেতে পারে। অথবা বাচ্চারা দেখা যাচ্ছে অনেকক্ষণ মোবাইল নিয়ে কথা বলছে, বাবা মা এটা পছন্দ করছে না। কিন্তু আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই যে না, এখানে ঠোকামুখি লাগার ইয়ে নাই। ধরেন আমাদের পরিবারের সদস্যরা যারা আছে তারা আমাদের সবচেয়ে কাছের ব্যক্তি। আমাদের প্রধান শত্রু কিন্তু কোভিড-19, এই মুহূর্তে যদি ইয়ে করি করোনা যেটা রোগ আমরা বলছি কোভিড-19, এইটা হচ্ছে আমাদের প্রধান শত্রু। আর আমাদের প্রধান মিত্র অথবা যেটা আমাদের শক্তি সেটা হচ্ছে কিন্তু আমার পরিবারের সদস্যরা। আজকে যত ঝগড়াঝাটি যত ঠোকামুখি যাই লাগুক না কেন, যদি কেউ যদি অসুস্থ হন, আমি যারা নিজেদের এরকম আছেন পরিবারের ভিতরে, যাদের ভিতরে প্রায় এরকম হয়তো লেগে থাকছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা ডেফিনেটলি আপনার হাজব্যান্ড যদি অসুস্থ হয় তাহলে ওয়াইফ আগিয়ে যাবে, যাকে হয়তো সারাদিন গোলমাল মনে হচ্ছে বা মাঝে মাঝে মনে হচ্ছে, ওয়াইফ অসুস্থ হলে হাজব্যান্ড আগিয়ে যাবে, বাচ্চা অসুস্থ হলে বাবা মা আগাবে, বাবা মা হলে বাচ্চা আগিয়ে যাবে আসলে। সুতরাং এইটা হচ্ছে তারা প্রধান শক্তি এবং আমাদের শত্রু হচ্ছে করোনা। সুতরাং আমরা নিজেরা যেন নিজেদের মধ্যে যুদ্ধ করে ঠোকাঠুকি করে আমাদের শক্তিকে নষ্ট না করে ফেলি। আমাদের যুদ্ধ করতে হবে করোনার সঙ্গে। সুতরাং একটু যদি কখনো মনোমালিন্য হয়, এটাকে ধরে নিতে হবে যে ইটস নর্মাল। এবং আরেকটা ইয়ে হতে হবে যে কারো সঙ্গে যদি ঠোকামুখি কথা রাগারাগি কখনো হয়, উভয়ের মনে রাখতে হবে যে কেউ যদি একজন, আমি বলে রাখতে হবে যে আমি যদি রেগে যাই আমার ওয়াইফের দায়িত্ব হচ্ছে তখন চুপ থাকা, বা আরেকজন যার সঙ্গে লাগছে, অথবা উনি যদি রেগে যান আমার দায়িত্ব হচ্ছে তখন চুপ থাকা। এবং টাইম ইজ দ্য মেইন হিলার। এটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চলতে হবে, পারস্পরিক। এবং এই যারা দেখছেন ওনারা যদি কখনো এরকম না ইয়ে করে থাকেন, তারা কিন্তু এরকম একটা সমঝোতায় চলে আসতে পারেন যে আমি যদি কখন রেগে যাই তুমি ঠিক আছে চুপ হয়ে যাবা, পরে এটা নিয়ে কথা বলবা। এবং যখন হবে হয়তো আমিই ভুল বুঝতে পারবো যে আমার এই সময় এরকম করা উচিত হয়নি। এখন মানসিক স্বাস্থ্য বা এটা বলছেন যে হতো উন্নতি হতে পারে, অবনতির যেমন আছে উন্নতিরও কিন্তু আছে। শুধু খারাপ হচ্ছে তা কিন্তু না। অনেকে যারা ছিল, ধরেন আমরা সারা দিন বাইরে থাকি, আমরা কিন্তু পরিবারকে সময় দিতে পারতাম না, সন্তানদেরকে সময় দিতে পারতাম না। এখন কিন্তু সময় দিতে পারছি। তার কিন্তু পড়াশোনা কেমন হচ্ছে সেটা খোঁজ রাখতে পারছে, কোথায় কি করছে সে তাদের সম্বন্ধে জানতে পারছি। আগে কিন্তু জানতে পারতাম না। পারস্পরিক যে বোঝাপড়া এটা কিন্তু অনেক ইয়ে হচ্ছে এবং এটার কিন্তু দরকার আছে। কিন্তু আমরা এমন যান্ত্রিক হয়ে যাচ্ছিলাম আসলে যে আমাদের নিজের পরিবারের মধ্যে বন্ধনটা অনেক কিন্তু লুজ হয়ে যাচ্ছিল, এটাকে কম্প্যাক্ট করে ফেলছে। অর্থাৎ এইটার যেমন খারাপ সাইড আছে ভালো সাইডও আছে। আমি কিন্তু ভালো সাইড নিয়ে বেশি আশাবাদী, আমি একটু পজিটিভ মাইন্ডেড। ধন্যবাদ। আমরা একটু ডক্টর মিথিলার কাছে যাচ্ছি। সেটা হচ্ছে যে যদি বাংলাদেশের বয়সভিত্তিক মৃত্যুটা আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে 50 থেকে 60 এবং 60 থেকে 70-এর মধ্যেই এই বয়সের লোকজন বেশি মারা যাচ্ছে। তো এর কারণটা কি? এর কারণ হচ্ছে ওই যে সবার প্রথমে বললাম যে আমাদের হচ্ছে কিন্তু বৃদ্ধ বাবা মায়েরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এটা ছাড়াও তার সাথে ঝুঁকিতে রয়েছে আমার হচ্ছে যারা প্রেগনেন্ট মায়েরা এবং হচ্ছে নবজাতক শিশুরা। কারণটা কি? কারণ হচ্ছে তাদের শরীরে ইমিউনিটি যে পাওয়ারটা সেটা আমাদের থেকে অনেকাংশে কম। শুধু এটাই না, সাধারণত হচ্ছে 45-এর পর থেকেই এখন আগের তুলনায় দেখা গেলো মানুষের মধ্যে এক ধরনের বুড়িয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। কেন? কারণ তাদের খাদ্যাভ্যাসের একটা অনিয়ম রয়েছে, তাদের সঠিক ব্যায়াম চর্চা নেই, তাদের সঠিকভাবে শারীরিক চর্চাটা নেই, লাইফস্টাইল মডিফিকেশন এখানে একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এটা ছাড়া ধূমপান, স্মোকিং। এখন কিন্তু দেখা গেল হচ্ছে মেলদের মধ্যে স্মোকিং, বাংলাদেশে সাধারণত 70% মানুষ এখন স্মোকার। ঠিক আছে, তো ক্রনিক স্মোকার আমরা তাদেরই বলবো যারা হচ্ছে দিনে সাধারণত 10 থেকে 12টা খেয়ে থাকে। এটা কিন্তু টেনশানে এই করোনার মহামারীর টাইমে অনেকেই কিন্তু কাজটা করছে। তারা আগে যারা স্মোকার ছিলেন না, নন স্মোকার ছিলেন, তারা কিন্তু এখন স্মোকিংয়ের পর্যায়ে চলে যাচ্ছে। দেখা গেল 45-এর পর থেকে আস্তে আস্তে তাদের বডির নিজেদের যে ইমিউনিটি পাওয়ারটা তারা কিন্তু নিজেরা অনেকটাই ইচ্ছা করে ধ্বংস করছেন। কিছুটা ইচ্ছাকৃত, কিছুটা অনিচ্ছাকৃত বলতে হচ্ছে আমি এটাই বোঝাবো যারা অনেক আগে থেকে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে আক্রান্ত ছিলেন, যেমন ডায়াবেটিস কারো 10 থেকে 12 বছর ধরে আছে,
কিডনি ডিজিজের সমস্যা 6 থেকে 7 বছর ধরে আছে, আবার কিডনির কারো ডায়ালিসিস চলছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে রেনাল স্টেজ ফেইলিওর একদম প্রথম স্টেজে আছে, বা কেউ কেউ সেকেন্ড স্টেজে আছে, বা দেখা গেল কেউ কেউ হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাচ্ছে, তারাও কিন্তু ক্রনিক ডিজিজে আছে। কেউ এখন এই মুহূর্তে সিজোফ্রেনিক হয়ে যাচ্ছে এই করোনা মহামারীর টাইমে, বাইরে কেউ বের হতে পারছে না, সবার মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তো এই জন্যই হচ্ছে দেখা গেল সব কিছু মিলিয়ে যে আমাদের বডিতে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ছিল সাধারণভাবে তো ছিল, সেটা আগের তুলনায় অনেকখানি কম, আর বয়স্কদের তো সেটা আরও বেশি কমে গেছে, যার জন্য হচ্ছে 50 থেকে 60, 60 থেকে 70 এই ধরনের হচ্ছে যারা আছেন আমার বৃদ্ধ বাবা মায়েরা, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন এবং সবচেয়ে বেশি হচ্ছে তারা হচ্ছে মৃত্যুর মুখীতে পড়ে যাচ্ছে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে যারা মারা যাচ্ছে বেশিরভাগই দেখা যাচ্ছে পুরুষ মারা যাচ্ছে এবং সেই নারীদের সংখ্যাটা অনেক কম, সেটা আসলে কেন? মানে কিছু কিছু গবেষণায় দেখা যাচ্ছে যে হচ্ছে মেলদের মধ্যে কিন্তু আপনার হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন যেটা থাকে, তারা কিন্তু লাইফস্টাইলটা ঠিকঠাক মতো মেনটেন করে না, অনেকে কিন্তু অবেস পেশেন্ট থাকে। মহিলাদের তুলনায় পুরুষরা কিন্তু দেখা গেল সঠিকভাবে ব্যায়াম চর্চা করেন না। মহিলারা যেটা করে যে সারাটা দিন সকাল থেকে রান্নাঘরের কাজে ব্যস্ত আছেন, বা বাচ্চাদের খাওয়ানোর কাজে ব্যস্ত আছেন, বা অন্যান্য নাতি নাতনি সব কিছু মিলে তারা কিন্তু বাগান করার থেকে শুরু করে সব কিছু একটা কাজে ব্যস্ত থাকে। আর পুরুষরা দেখা গেল ম্যাক্সিমাম টাইমে তাদের কিন্তু বাসায় ওয়ার্কিং ফ্রম যেটা হোম যেটা থাকে, বাসায় বসে থাকা একটা কাজ থাকে, অথবা দেখা গেল অফিসেও তারা ম্যাক্সিমাম টাইমে বসেই কাজ করছে। তো সেক্ষেত্রে তাদের হাইপারলিপিডেমিয়া, হাইপার কোলেস্টেরোলেমিয়া, বা ডায়াবেটিস যাদের ছিল না ডায়াবেটিসের ঝুঁকিটা তাদের বেড়ে যাচ্ছে, বা কোলেস্টেরল যাদের ছিল না কোলেস্টেরলের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। আর আমি যেটা বললাম যে নন স্মোকার যারা ছিলেন তারা এখন স্মোকিংয়ের দিকে তারা মনে করছে স্মোক করলে হচ্ছে হয়তো যে তারা কিছুটা হয়তো মানে হতাশাগ্রস্ততা থেকে বের হয়ে আসতে পারবে, বিষণ্ণতা থেকে বের হয়ে আসতে পারবে। তো এই ধরনের হচ্ছে মানুষরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেল, যার জন্য কিন্তু মেলরা হচ্ছে অনেক বেশি আক্রান্ত হয়ে পড়ছে এবং মৃত্যু ঝুঁকিতে পড়ছে। জি, ধন্যবাদ। আমরা একটু স্টুডিওর বাইরে যেতে চাই। অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান। জনাব কামরুল হাসান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে কাল শেষ হচ্ছে রাজাবাজারের লকডাউন। 21 দিন লকডাউন থাকার পর কাল খুলে দেওয়া হচ্ছে। এই লকডাউনে আমরা কতটুকু সুফল পেলাম, এটা একটা প্রশ্ন আপনার কাছে আমার। তো আমরা যে সুফল আসলে আমি যে পরে আসতে চাই, সেখানে আমরা খুব পরিষ্কারভাবে মনে করি যে লকডাউনই হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা। সেখানে যে পদ্ধতি বা যেভাবে তারা লকডাউনটা করেছে, আমার মনে হয় যে তারা বিধি মোতাবেকই করেছে, এবং সেখানে মানুষের চলাচল নিয়ন্ত্রণ হয়েছে, তারপরে আপনার তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, খাবারের ব্যবস্থা করা হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে লকডাউন করতে হলে সমস্ত এলাকায় একসাথে করতে হবে। কারণ হচ্ছে যে এখন আমরা তো আজকে যদি শেষ হয়ে যায়, তাহলে তো সেখানে সম্পূর্ণভাবে তারা সুস্থ হয়েছে কিনা এই তথ্য কিন্তু সঠিকভাবে এখন আমরা পাইনি। সে কারণে আমরা এই পদ্ধতিটা ধরেই আমাদেরকে কিন্তু সমস্ত রেড জোন, যে পরিকল্পনাটা করা হয়েছে যে ঢাকা শহরে 45টা রেড জোন চিহ্নিত করা হয়েছে, গতকাল থেকে আমরা দেখছি যে ওয়ার্ডিতেও একটা জোনে করার চেষ্টা করা হয়েছে। তো আমরা চাইবো যে এই জায়গাটা আমাদের শুধুমাত্র তো সরকারের দায়িত্ব না, এখানে আমাদের যে পরিস্থিতি গোটা বিশ্বের, যেটা আপনার রিপোর্টে আমরা দেখলাম বা আমরা জানি, গোটা বিশ্বের যে পরিস্থিতি সেটা কিন্তু খুবই মানে আতঙ্কিত হওয়ার মতো। কারণ হচ্ছে যে আপনার সংক্রমণ বেড়ে যাচ্ছে, মৃত্যুর হারও বেড়ে যাচ্ছে। 1 কোটি ছাড়িয়েছে সংক্রমণ, মৃত্যু ছাড়িয়েছে 5 লক্ষ, এবং বাংলাদেশেও কিন্তু আমাদের প্রতিদিনই যুক্ত হচ্ছে সংক্রমণের সংখ্যা এবং আমাদের এই মৃত্যুর সংখ্যা। এবং আমাদের পাশের দেশ ভারতে কিন্তু খুবই খারাপ একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ওখানে প্রায় 15,000 বেশি মৃত্যুবরণ করেছে ইতিমধ্যে, এবং প্রায় 5 লাখের মতো আক্রান্ত হয়েছে। সে কারণে যে আমাদের পূর্বাভাসগুলি রয়েছে, যে আমরা বিভিন্ন সূত্রে আমরা বিশ্লেষণ করেছি বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যেগুলো বলেছে, বাংলাদেশে কিন্তু জুলাইয়ের শেষে বলা হচ্ছে যে বেড়ে যাবে, আবার আপনার এই সেপ্টেম্বরের দিকে হয়তো পিক আসবে। পিক কখন আসবে কেউ বলতে পারছে না, কারণ আমরা এখনো ঊর্ধ্বমুখী আছি, এবং এটা নির্ভর করে আসলে যে আমরা কতটা মেজার নিতে পারছি। কারণ এখানে যে মেজারগুলো বলা আছে, যেটা আমরা মনে করি অবশ্যই রাজারবাগে
সেটি অনেকটাই করেছে। এর আগে আমরা আরেকটি বড় এক্সাম্পল আমাদের কাছে আছে, সেটি হলো আমাদের মিরপুরের টোলারবাগ। সেখানে কিন্তু অসাধারণ একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি এখানে যে জিনিসটা খুবই প্রয়োজন সেটা হলো জনগণকে সম্পৃক্ত করা। এর সাথে জনগণ যদি একদম সম্পৃক্ত না হয়, তারা যদি সহযোগিতা না করে, সেখানে কিন্তু কর্তৃপক্ষ বা সরকারের একার পক্ষে খুবই ডিফিকাল্ট। তো আমরা আশা করছি যে বড় এই পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতাটা নিয়ে এটা অন্যান্য জায়গায় যে সমস্ত রেড জোন করা হয়েছে, শুধু রেড জোনে না, আমি মনে করি যে সমস্ত জি, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে জুনের শুরু থেকেই কিন্তু আপনার জুন ভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজধানী ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গায় সেটা কার্যকর হয়েছে। রাজধানীতে শুধু রাজাবাজার এলাকায় কার্যকর হয়েছে। এই যে রাজধানী অন্যান্য জায়গায় কার্যকর হয়নি এবং সংক্রমণ দিন দিন বাড়ছে, এতে করে কি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আরো খারাপ হচ্ছে কিনা? না, এই জায়গা তো অবশ্যই খারাপ হবে। আমি যদি ইসেকে বাঘকে খাঁচা থেকে বের করে দিই বা বাইরে রাখি, তাহলে তো সে মানুষকে আক্রমণ করবেই। এটা বাঘের চাইতে ভয়ঙ্কর হয়ে গেছে এখন। সেই কারণে আমার মনে হয় যে আমাদের যে সিদ্ধান্তগুলি আমরা নিই, সেটা যেন দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করি। কারণ হচ্ছে যে আমরা এই জায়গাটা একটু টানাপোড়েন দেখি বা সমন্বয়ের অভাবটাও দেখি। আমরা বেশ কয়েকদিন ধরে শুনছিলাম আমাদের দুই মেয়র বলছিলেন যে আমরা প্রস্তুত, কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ পাচ্ছি না, তাদের ম্যাপিংটা পাচ্ছি না। তো কেন ম্যাপিং করতে এত কেন বিলম্ব হবে? আর একটা জিনিস আমরা অনুরোধ করব যে যেই সিদ্ধান্তটা নেন সেটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয় এবং সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে যেন এটা ঘোষণা না হয়। কারণ আমরা পূর্ব রাজাবারের পরপরই আমরা শুনছিলাম যে 45টা এলাকা নির্ধারণ করা হয়েছে দুই সিটি কর্পোরেশনের দুই ভাগে, সেখানে দক্ষিণ উত্তরে। সেখানে আমরা তো অনেকেই প্রস্তুত হয়েছে এবং কোনো কোনো এলাকায় যেমন বসুন্ধরাতে রাতের বেলায় মাইকিং করা হয়েছে যে আগামীকাল থেকে এখানে লকডাউন হবে, কিন্তু পরের দিন কিন্তু সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমার মনে হয় যে এই সময়ে আমরা একটা খুবই সংকটময় মুহূর্তে আছি, গোটা বিশ্ব সংকটময় মুহূর্তে আছে। এখানে যেন মানে মানুষ যেন স্পষ্ট একটা নির্দেশনা পায় বা আমরা যেন সিদ্ধান্তগুলি পাই। কারণ হচ্ছে যে আমি নিজেও জানি না, আমরা যেহেতু এটা নিয়ে গবেষণা করছি যে এই জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ালো, এই যে লকডাউনের বিষয়টা। আমরা অবশ্যই আমরা প্রস্তাব করেছি যে অবশ্যই সব এলাকায় কিন্তু একসাথে করতে হবে। কারণ আপনি এক জায়গায় করা হলো, আরেক জায়গায় লোকজন স্বাভাবিকভাবে চলাচল করলো, সেখানে কে সংক্রমিত নয় সেটা কিন্তু শুধুমাত্র পরীক্ষার মাধ্যমেই কিন্তু করা যাচ্ছে না। কারণ পরীক্ষার সংখ্যাও আমরা কিন্তু সেই পর্যায়ে এখনো নিয়ে যেতে পারিনি। কারণ এখন পর্যন্ত যে পরীক্ষাগুলি হচ্ছে ৬৬টা কেন্দ্রে, এবং সেটা আমি মনে করি বাংলাদেশের আমাদের সক্ষমতার জন্য সন্তোষজনক। কিন্তু আমাদের আরো বাড়াতে হবে। যত আমরা পরীক্ষা বাড়াবো তত আমাদের কিন্তু আপনার রোগীর সম্পর্কে জানতে পারবো এবং সেখানে আমরা ব্যবস্থা নিতে পারবো। আরেকটি বিষয় আমার একটু জানার ছিল যে সেটা হচ্ছে যে এ মাসের শেষের দিকে অথবা কুরবানি ঈদ হতে যাচ্ছে এবং কুরবানি ঈদকে সামনে রেখে সারা দেশে গরুর হাট বসবে এবং সেখানে হাটে বিভিন্ন জায়গা থেকে মানুষ যাবে। এছাড়া আবার ঈদ করতেও গ্রামে যাবে মানুষজন। এতে করে আরেক দফা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন কিনা? যদি হয় এ ব্যাপারে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ। এই বিষয়টা আমরা আসলে গভীরভাবে চিন্তিত। কারণ আমার মনে হয় যে এটাকে আমাদের সকলেরই, সরকারের নেতৃত্বে সকলেরই সিরিয়াসলি নেওয়া উচিত। গরুর হাটই কিন্তু শেষ কথা নয়। গরুর হাটের পরে যে গরুটা কেনা হবে সেটা জবাই করা হবে, সেখানে কিন্তু দল বেঁধে জবাই করবে এবং তারপরে বিতরণের প্রশ্ন আসবে, সেখানে কিন্তু দলে দলে। কারণ এই জায়গাতে বুঝতেই পারছি যে আমরা একটা সংকটের মধ্যেও, দারিদ্রতার সংকটের মধ্যে পড়ে যাচ্ছি। কারণ নিম্ন আয়ের মানুষ কিন্তু বেশ কষ্টেই আছে। তারা ঈদকে ঘিরে হয়তো কিছু মাংস পাবে বলে তারাও কিন্তু ঘর থেকে বেরিয়ে আসবে। সেখানে আমি একটা প্রস্তাব দিয়েছি খুব পরিষ্কার। কারণ এই যে ঈদের যে সার্বিক যে ঘটনাগুলি ঘটবে, সেই জায়গাটা কিন্তু আমাদের যাওয়া মোটেই উচিত হবে না। তাহলে কিন্তু আমাদের সংক্রমণের সংখ্যা আরো বেড়ে যাবে। তো আমরা একটা প্রস্তাব দিয়েছি আমি পার্সোনালি, সেটা হলো যে আমার হজ করার সুযোগ হয়েছে। সেখানে আমি দেখেছি যে আমাদের দায়িত্ব ছিল ব্যাংকে টাকাটা জমা দিয়ে দেওয়া। তাহলে কারণ মানুষের মধ্যে এক ধরনের
আপনার একটা ধর্মীয় অনুভূতি কাজ করে, সে ঈদে কোরবানি দিতে পারবে না, এই ধরনের একটা তার মধ্যে একটা অসন্তুষ্টি থাকতে পারে। আবার যেহেতু একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, সেখানে আমার একটা পরিষ্কার প্রস্তাব আছে, যেটা আমি অন্যান্য মিডিয়াতে দিয়েছি। সেটা হলো যে আমাদের যারা কোরবানি দিতে চায় তাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে সুযোগ দেওয়া হোক, এবং পুরো ভালো নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের মাধ্যমে তারা এই মক্কা শরীফে যেভাবে করা হয় সেভাবে করা উচিত। যেমন ধরেন যে আপনার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে বা প্রত্যেকটা আপনার ইসে লেভেলে, উপজেলা জেলা লেভেল, তাদের কিন্তু যথেষ্ট সরকারি কর্মকর্তা আছে। আমি মনে করি যে টাকাটা তারা নেবে, এবং এখানে স্বচ্ছতা এবং সেটা কিন্তু অবশ্যই রাখতে হবে। আপনি নতুন যে সিস্টেমের কথা বলছেন, সেটা বাংলাদেশের মতো জনবহুল দেশে কতটা সম্ভব? এটা অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এখানে আমি মনে করি এই ইসলামিক ফাউন্ডেশন তারা যদি প্রত্যেকটা জায়গাতে কমিটি করে দেয়, ইভেন গ্রাম পর্যায়ে, তাদের সেই কিন্তু নেটওয়ার্ক আছে। এখানে প্রত্যেকটা মসজিদে তাদের কিন্তু ইমাম নিয়োগ দেওয়া আছে, সরকারি ইমাম। সেখানে তাদের নেতৃত্বে যদি আমরা উপজেলাতে আমরা কমিটি করলাম, ইউনিয়নে কমিটি করলাম, এবং তারাই যদি কেনাকাটা করে এবং মানুষকে সব জায়গায় সুযোগ দিতে হবে টাকা জমা দেওয়ার জন্য, ইসলামিক ফাউন্ডেশন তারা বিকাশ কিংবা ব্যাংকের মাধ্যমে কিছু নাম্বার দেবে, সেখানে মানুষ টাকাটা জমা দেবে, এবং সেই টাকা নিয়ে তারা নিজেরাই ক্রয় করবে। ক্রয়টাও হতে হবে অনলাইনে বা যেহেতু সমস্ত দরিদ্র যারা মানুষ আছে, যারা হয়তো একটা গরু পেলেছে ঈদের সময় তারা বিক্রি করবে, তাদেরকে ব্যক্তিগতভাবে, কারণ এখানে যা স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নিতে হবে। সেই কেনাকাটা যদি হয়ে যায়, তারপরে বিতরণের জায়গা তারাই কিন্তু কয়েকজন 5-10 জন মিলে যদি বা আরো কিছু স্বাস্থ্য বিধি মেনে চলে, এবং শেষ পর্যন্ত যেটা করবে তারা আমাদের স্থানীয় প্রতিনিধি এবং আমাদের যে ধর্মীয় নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিবে, তাহলে ঈদের তো আর 1 মাস মাত্র বাকি আছে। তো এই 1 মাসে কি এটা বাস্তবায়ন সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এটা ঘোষণাটা ভালোভাবে দিতে হবে মানুষের কাছে। মানুষের জন্য খুব সিম্পল হয়ে গেছে, কিন্তু ঘরে বসে বিকাশ করে দেবে, এবং তারা এই জায়গায় গরু কেনাটা তাদের জন্য যদি 7 দিন 10 দিন, কারণ হচ্ছে কি আপনার এই জায়গাটা কিন্তু খুব বড় ঝুঁকির বিষয় নয়। আপনি যদি সমস্ত উপজেলাতে আমাদের কমিটিগুলো কাজ করে বা ইউনিয়নে কাজ করে, এটা কিন্তু তাদের জন্য কোনো অসুবিধা নেই। আপনি জানেন কি না, আমি ব্যক্তিগত জানি, প্রতিটা গ্রামে কিন্তু এখন সমাজ বলে একটা কথা আছে। তারা হলো ওখানে সবাই কিন্তু একসাথে কোরবানি দেয়। সেখানে নেতৃবৃন্দ অত্যন্ত সুষ্ঠুভাবে, ওখানে যারা নেতৃত্ব দেয় অত্যন্ত সুষ্ঠুভাবে তারা প্রতিটা কাজ করে, তারা কোরবানি দেয়, তারা মাংস বন্টন করে, এবং যার যার ভাগ তাকে পৌঁছে দেওয়া হয় বা তার ভাগটা বুঝিয়ে দেওয়া হয়। এটা কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ গ্রামে এটি আছে। এছাড়া কিন্তু বিকল্প নেই। এখানে আমাদের সময় দিতে হবে, এখানে শ্রম দিতে হবে, কারণ যাতে এই জায়গায় যদি আমরা মনে করি, কারণ আমাদের কয়েকটা দুর্ঘটনা ঘটে গেছে। আপনি যদি সেই মিল শ্রমিকদের ঢাকায় আসা যাওয়া, তারপরে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে যে আমাদের আজ জানাজা হলো, তারপরে গত ঈদেও কিন্তু আসা যাওয়াতে আমাদের বেশ কিছু সংক্রমণ বেড়েছে। কারণ বাংলাদেশের কিন্তু অবস্থানটা অনেক ভালো ছিল, এবং ভালো থাকা এখনো সম্ভব। কারণ আমরা এখনো দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু 17 কোটি মানুষ যদি আমরা বলি, সেই তুলনায় এখন প্রায় 1.5 লাখের মতো মানুষ কিন্তু সংক্রমিত হয়েছে। আমরা কিন্তু এখনো কন্টেইন করতে পারবো, আমরা যদি স্বাস্থ্যবিধি জোনিং সিস্টেমটা মেনটেন করতে পারি, এবং এই ঈদটাকে যদি আমরা, কারণ আরেকটা বড় ঘটনা, আপনার যদি এটা কঠোর না হন, সে কারণে কিন্তু আপনার মানুষের যাতায়াত কিন্তু হবেই। কারণ মানুষের এক ধরনের আবেগ আছে, এটা শুধু বাংলাদেশের বিষয় না, কিন্তু আপনি শুধু বাংলাদেশকে আমি কিন্তু কখনোই বিচ্ছিন্ন করে দেখি না। আমি মনে করি বাঙালি জাতি আমাদের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতি। তারা সবসময় সহযোগিতা করে, এবং অল্প কিছু বোঝালেই কিন্তু দেশের জন্য তারা জীবন দিতে প্রস্তুত হয়। সেখানে বাঙালিকে ছোট করে দেখার কোনো দরকার নেই, কারণ হচ্ছে অন্যান্য দেশেও কিন্তু তারা মানছে না। সে কারণে আপনি যখন একটা আইন বাস্তবায়ন করবেন, আপনাকে কঠোর হতেই হবে। সেখানে পাশাপাশি আমাদেরকে মানবিক আচরণ করতে হবে। আমি মনে করি ঈদকে ঘিরে আমরা যেন সেই রকম একটা সমন্বয়ের মাধ্যমে আমরা যদি এই কাজটা করি, আমি জানি ইসলামিক ফাউন্ডেশনের তাদের সুন্দর নেটওয়ার্ক আছে, তারা যদি এই দায়িত্বটা নেয় এবং সরকার তাদেরকে দায়িত্বটা দেয়, তাহলে আপনি দেখবেন আজকে গ্রামের গ্রামে অসংখ্য মসজিদ আছে, এবং মসজিদে যারা আমাদের সরকারি বা ওখানে স্থানীয়ভাবে যারা আছে তাদেরকে দিলে আমি মনে করি তারা এই পবিত্র দায়িত্বটি সঠিকভাবে পালন করবে। মানুষ যদি ঘরে ঘরে
ভাগটি পেয়ে যায়, বিশেষ করে দরিদ্র মানুষের সেই তালিকাও কিন্তু প্রত্যেকটা গ্রামে রয়েছে, সেটা আমি জানি ব্যক্তিগতভাবে। সেই যে যদি আমি ভলান্টারি সার্ভিস কিন্তু বাংলাদেশে খুবই অসাধারণ একটি ঘটনা, এবং আমাদের তরুণ যদি 5-7 জন 10 জন তরুণকে যদি প্রত্যেকটা গ্রামে সংযুক্ত করা হয়, এটি একটি অসাধারণ ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কিন্তু যারা নেতৃত্বে থাকবে, দায়িত্বে থাকবে, তাদের সমন্বয়টাকে দ্রুত করতে হবে, এবং এটি বাস্তবায়নের জন্য আমি তো একটা আউটলাইন দিলাম, বাস্তবায়নের জন্য তারা একটা রূপরেখা করে সমস্ত জায়গায় যদি দ্রুত জানিয়ে দেয়, আমার বিশ্বাস এটা বাস্তবায়ন হওয়া সম্ভব। এবং কোনো ক্রমেই আমরা এইরকম একটা মুহূর্তে মৃত্যুর সংখ্যা বাড়াতে চাই না, সংক্রমণের সংখ্যাও বাড়াতে চাই না। এখনো যদি আমরা সঠিকভাবে পদক্ষেপগুলি বাস্তবায়ন করি, আমি মনে করি আমাদের বাংলাদেশে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। এখনো আমাদের বাংলাদেশে কিন্তু প্রায় আমাদের হিসাবে 70-80% কিন্তু এখনো করোনা মুক্ত আছে। সে কারণে জোনিং করে দ্রুত লকডাউন করে সেটা যদি আমরা কন্টেইন বা ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমি জি, ধন্যবাদ অধ্যাপক কামরুল হাসান আপনার মূল্যবান পরামর্শের জন্য। আশা করি যথাযথ কর্তৃপক্ষ আপনার মূল্যবান পরামর্শ গ্রহণ করবে এবং কুরবানির সুন্দর একটি ব্যবস্থা করবে। আমরা আবারও স্টুডিওতে ফিরে এলাম, যাচ্ছি ডাক্তার মিথিলার কাছে। যে সেটা হচ্ছে যে আমরা যে লকডাউনগুলি দেখছি ঢাকা, রাজারবাজার এবং ঢাকার বাইরে, সেখানে লকডাউন মেনে যে বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলার ক্ষেত্রে এক ধরনের শৈথিল্য দেখা যাচ্ছে। তো এই বিষয়ে জনগণকে সচেতন করার বিষয়ে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে কি, 3টা জোনে বিভক্ত করা হয়েছে, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন। রেড জোনে যাদের বাসা, তাদের কারো কারো হচ্ছে কর্মস্থল কিন্তু ইয়েলো জোন অথবা গ্রিন জোনে। তো পেটের দায় মানুষকে তো বের হতেই হবে। মধ্যবিত্ত যারা আছেন, নিম্ন মধ্যবিত্ত যারা আছেন, তারা সবার আগে চিন্তা করবেন তাদের পেটের দায়ের কথা। তারা সবার আগে চিন্তা করবেন তাদের পরিবারের মৌলিক চাহিদাগুলো কতটুকু তারা মেটাতে পারছেন সেই কথা। তারপরে তারা চিন্তা করবে লকডাউনের কথা। তো এই ব্যাপারগুলো যদি না ভেবেই যদি আমি আগে লকডাউন জোরালো করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে কিন্তু লকডাউন আমার কার্যক্ষম হবে না। ফলে হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমার লকডাউনে একটা শৈথিল্য ভাব দেখা দিচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীও তো মানুষ, বা নিরাপত্তা যারা কর্মীরা আছেন তারাও তো মানুষ, তারাও তো একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সেন্টিমেন্ট বুঝবেন। আর জরুরি কাজে লকডাউন থেকে যারা বাইরে বের হচ্ছেন, জরুরি কাজ বলতে কি, অফিসের কাজে যাচ্ছেন, অনেকে জরুরি কাজ বলতে হচ্ছে বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে, তার মাকে নিয়ে বা পরিবারকে সদস্যদের নিয়ে হাসপাতালে যাচ্ছেন। কিন্তু ওই হাসপাতাল থেকে ফেরার পরে তারা যে কোনোভাবে অ্যাফেক্টেড হয়ে ফিরছেন না, এ ব্যাপারে তো কেউ নিশ্চয়তা প্রদান করতে পারছে না। যার জন্যই কিন্তু বিভিন্ন জায়গায় শৈথিল্যতা দেখা দিচ্ছে। এবং এটা ছাড়াও আমি বারবার বলছি, বাংলাদেশের মানুষের এখন একটা সেন্টিমেন্ট কাজ করছে এরকমভাবে যে তারা কিন্তু না খেয়ে মরতে রাজি না, কিন্তু তারা করোনাতে মরতে রাজি। তো এই ধরনের সেন্টিমেন্ট থেকে যদি তাদেরকে কোনোভাবে বের করা যায়। আর আরও একটা ব্যাপার হচ্ছে যে লকডাউনের সাথে হচ্ছে সাধারণ প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সাধারণ ছুটি। মানুষজন লকডাউনকে প্রায়োরিটি কম দিচ্ছে, সাধারণ ছুটিকে প্রায়োরিটি বেশি দিচ্ছে। তারা সাধারণ ছুটি বলতে বোঝাচ্ছে যে তারা হচ্ছে কর্মস্থলে যেতে পারবে, কিন্তু কর্মস্থলে একটু শিথিল অবস্থা বিরাজ করে যাবে, কিন্তু অনেকেই কিন্তু তারা স্বাস্থ্যবিধি মেনে কর্মস্থলে যাচ্ছে না। রেড জোন থেকে তারা বের হয়ে যাচ্ছে বিভিন্ন জরুরি কাজের কথা বলে, ওষুধ আনতে যাওয়ার কথা বলে, হাসপাতালে যাওয়ার কথা বলে। আর স্বাস্থ্যকর্মীরাও তো আছেন, তো স্বাস্থ্যকর্মীরা যখন হাসপাতাল থেকে ফিরছেন, তাহলে কি করা উচিত, মানে পদক্ষেপটা কি নেওয়া উচিত? পদক্ষেপ হচ্ছে যেটা, যে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনীকে হচ্ছে এখন খুব জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে, জোরালোভাবে অবস্থান করতে হবে। তাতে নিজ জায়গায় জনগণকে বোঝাতে হবে যে এটা সাধারণ ছুটি না, এটা লকডাউন। এবং তাদেরকে বোঝাতে হবে যে আইসোলেশন কোয়ারেন্টাইনের মধ্যে পার্থক্য কি, আসলে লকডাউন কি। আর লকডাউন বলতে কিন্তু হচ্ছে মানুষজন বুঝতে পারছে যে তারা তাদের প্রয়োজনীয় কাজে বাইরে যেতে পারবে, তারা কিন্তু লকডাউনের আসল অর্থটা বুঝতে পারছে না। এই জন্যই এখন তাদেরকে বোঝাতে হবে আসল অর্থটা কি লকডাউনের আসল অর্থ তারা বুঝতে পারলে লকডাউনের শৈথিলতা অনেক জায়গায় অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। আমরা একটু ডাক্তার কামরুল হাসান যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যারাই আপনার প্রয়োজনে বাইরে যাচ্ছি, কর্মে যাচ্ছি, অফিসে যাচ্ছি, সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। তো এই আতঙ্কটা থেকে কীভাবে মুক্ত থাকা যায়, যেহেতু আমাদেরকে এই করোনার সাথেই খাপ খাইয়ে সতর্কতার সাথে চলতে হবে, তো মানসিকভাবে কীভাবে আপনার চাঙ্গা থাকা যায়? রাইট, ধন্যবাদ। আচ্ছা, তার আগে আমি একটা করছিলাম যে আপনি ডক্টর মিথিলার কাছে, ম্যাডামের কাছে যে একটা প্রশ্ন করেছিলেন যে মেয়েদের কেন কম হচ্ছে, ছেলেদের কেন বেশি হচ্ছে, ওইটার ব্যাপারে উনি যে পয়েন্টগুলো বলেছেন ওগুলার সঙ্গে আমি একটু দু একটা পয়েন্ট যোগ করতে চাই, তারপর এটাতে বলছি। আসলে এইটা ওইগুলো আছে, প্রধান যে কারণটা এখন করা হচ্ছে, এই করোনা
যেটা কোভিড যে রোগটা হচ্ছে, এই যেটার ভাইরাসটা আছে, এইটা যে রিসেপ্টরের উপরে কাজ করে এটা হচ্ছে ACE2 ইনহিবিটর। এই রিসেপ্টরটা এটা মেয়েদের ভিতরে কম থাকে, ছেলেদের ভিতরে বেশি থাকে, কয়েক গুণ বেশি থাকে। তো সুতরাং এইটাতে যখন এই করোনা ভাইরাসটা এফেক্ট করছে, তাহলে ছেলেদের ভিতরে এই জন্য এটা দে আর এফেক্টেড মোর, প্রধান একটা কারণ আসলে এটাকে ধরা হচ্ছে। আর একটা হচ্ছে যে ছেলেরা কিন্তু কাজের জন্য কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু ছেলেরা কিন্তু একটা বাইরের কাজটা বেশি করে, সাধারণত মেয়েরা ঘরের কাজটা বেশি করে। হ্যাঁ, তাই এটা বাইরে যারা এক্সপোজড হচ্ছে তাদের এটাতে বেশি হচ্ছে স্বাভাবিকভাবেই ওই একই কারণে। তা এইগুলা উনি যেগুলো বললেন তার সঙ্গে এই দুইটা কারণ আমি যোগ করতে চাই। এবার চলে আসে যে আমরা কিভাবে আতঙ্ক মুক্ত থাকতে পারি। আসলে দেখেন, আতঙ্ক একদম যে থাকবে না তা না। আতঙ্ক যে কোনো জিনিসের আতঙ্ক আমরা করব না, এটা আমরা সচেতন হব। আতঙ্ক না হয়ে এই শব্দটাই আমরা করব না, আমরা সচেতন হব। যেটার জন্য কি করা যায়, আমরা আতঙ্কিত হয়ে কোনো লাভ নাই। আতঙ্কিত হয়ে আমরা আমাদের স্ট্রেস হবে, আমাদের ডিপ্রেসড হব, আমরা অ্যাংশাস হব, এটার জন্যে আমাদের মানসিকভাবে অসুস্থ হয়ে যাব। আমাদেরকে ভাবতে হবে যে এই করোনাতে আমি তো ওর কাছে যদি না যাই, ওর হাত পা নাই যে আমার কাছে আসতে পারে। সো আমি যদি ওই রকমভাবে প্রোটেকশন নিই তাহলে তো আমার কাছে আসতে পারবে না আসলে। যেমন ধরেন আমি যদি যেমন আছে সরকার থেকে যেটা করা হচ্ছে যে স্বাস্থ্যবিধি যে WHO থেকে যেগুলো করা হচ্ছে, সেই স্বাস্থ্যবিধি যে আমরা যদিও এখন মাস্ক এই মুহূর্তে খুলে রয়েছে, কিন্তু জাস্ট এই প্রোগ্রামটা শুরুর আগেই মাস্কটা খুলেছে। আসলে আমরা মাস্ক যদি পরে থাকি, আমরা যদি হ্যান্ডটা সবসময় ওয়াশ করি, স্যানিটাইজার ব্যবহার করি, সাবান দিয়ে করি, এবং দূরত্ব যে আমরা এখানে রয়েছে 3 ফিটের বেশি কিন্তু আমরা কিন্তু দূরত্ব মেনটেন করছি, এগুলা যদি করি তাহলে হবে। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে আমরা আল্লাহর প্রতি যে ধর্মের আছে সে করতে হবে, আল্লাহর বা সেই তার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখতে হবে। আমরা মুসলমান হিসাবে জানি যে আমাদের যে যতটুকু যার আয়ু আছে তার 1 সেকেন্ড আগেও আমরা যাব না এই পৃথিবী থেকে। সুতরাং আমরা এত চিন্তা করে লাভ নাই। আল্লাহ যেদিন মৃত্যু রেখেছে সেই দিন আমাদের হবেই। কিন্তু অ্যাট দি সেম টাইম তাই বলে যে আমি ওই সমস্ত বিধিনিষেধ মানব না তা কিন্তু, ওই বিধিনিষেধ মানার পরে এই কথাগুলো আসলে করতে হবে। হ্যাঁ, আর আমরা যে কোনো জিনিসের আতঙ্কিত না হয়ে আমরা সচেতন কেন হব? হ্যাঁ, আমি যদি একদম যদি কিছু টেনশন আমার ভিতরে না থাকে তাহলে কিন্তু আমি ওইটা করব না। যে কোনো জিনিসের মধ্যে মানুষ যদি স্ট্রেস বা টেনশন বা এগুলো যদি একদম না নেয় তাহলে কিন্তু তার জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। একটু সচেতন যদি হয় তাহলে এইটা তার জন্য প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসাবে থাকবে। সে যদি মনে করে যে না আমার এটা নিয়ে ভয়ের একদম কোনো ফুর্তিতে সে ঘুরে বেড়ায় তাহলে কিন্তু হবে না। একটু তাকে টেনশন করতে হবে, এবং আমরা এই টেনশনটাকে আমরা ম্যানেজ করব সিচুয়েশনটাকে। আমরা করোনাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না। ইজ ইট এ কন্ট্রোলেবল ডিজিজ? নো, কন্ট্রোল আমাদের, এটা আমাদের বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। ওইটা আমাদের চিন্তা করে দরকার নাই, আমি নিজেকে প্রোটেক্ট করব। একটা উদাহরণ আমি প্রায়ই দিই। ধরেন বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাকে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো? ইটস বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, উই কান্ট কন্ট্রোল ইট। কিন্তু আমার তো একটা ছাতা আছে, আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ। এই জন্য বৃষ্টিকে দেখে আমার ভয় পাওয়া দরকার না। আমি যদি ছাতা থাকে আমি আই উইল প্রোটেক্ট মাইসেলফ। এবং প্রত্যেকে যদি এইভাবে মনে করি আমরা যে আমাদের আতঙ্কের কি আছে, ভেরি ওয়েল আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ। হ্যাঁ, এবং আল্লাহ যেদিন লিখে রেখেছে ওই দিন হবে, বাদ বাকি আমি আমার নিজের প্রোটেকশন নিব। তাহলেই আমার মনে হয় এই টেনশন আতঙ্ক এই শব্দগুলার আমাদের আর নাই। একটু স্ট্রেস নিব আমরা, স্ট্রেস না নিলে কিন্তু আমরা ওই কাজগুলো আমরা করব না, আসলে নিজেরা সচেতন থাকবো না। আমি মনে করি মানসিক শক্তিটা বাড়াতে হবে, আর মানসিক শক্তি বাড়াতে হবে। এবং আপনি জানেন, আপনি যদি আমি জানি না পরে আপনি করবেন, মানসিক স্বাস্থ্যের সঙ্গে কিন্তু করোনার কিন্তু ওতপ্রোত একটা সম্পর্ক আছে আসলে ভীষণভাবে। কিন্তু আমি জানি না যেখানে আছেন ম্যাডামও রয়েছেন, একটা হচ্ছে করোনার কারণে মানসিক অসুস্থতা হতে পারে, আবার মানসিক অসুস্থতার জন্য কিন্তু করোনা আমাদের হতে পারে, বা করোনার সিভিয়ারিটি কিন্তু পার্থক্য হতে পারে। কেমন একটা প্রশ্ন আসতে পারে, মানসিক
মানে করোনার জন্য মানসিক অসুস্থতা হতে পারে, এটা তো আমরা জানি যে স্ট্রেস ডিজর্ডার হতে পারে, অ্যাকুট স্ট্রেস ডিজর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি, তারপর হচ্ছে ফোবিক ডিজর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার, ডিপ্রেশন, এগুলো তো হচ্ছে। কিন্তু এটা ছাড়া এখন মানসিক অসুস্থতার কারণে কেন সে করোনার সঙ্গে কি সম্পর্ক আবার আছে? একটা হচ্ছে কি, মানসিক সুস্থতার সঙ্গে আমাদের ইমিউনিটির একদম ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। আমরা জানি যে এই যে রোগটা হয়েছে এটা নির্দিষ্ট কোনো চিকিৎসা এখনো পর্যন্ত আমাদের সারা পৃথিবীতে আবিষ্কার হয়নি। এটার প্রধান হচ্ছে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা। এই রোগ প্রতিরোধক ক্ষমতা আমরা যদি বাড়াতে পারি তাহলে আমরা নিজেকে প্রোটেক্ট করতে পারবো বা করোনার বিরুদ্ধে ফাইট করতে পারবো। রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য অনেকগুলো স্টেজ আছে, যেমন আমরা নিয়মিত একটু শরীর চর্চা করতে পারি, সুষম খাদ্য গ্রহণ করতে পারি, তারপরে আমরা ঘুমটা ঠিকভাবে রেস্ট করতে পারি, হ্যাঁ। আর আরেকটা আছে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। মানসিকভাবে সুস্থ যদি না থাকা যায় কি হয়, আমাদের ইমিউনিটি কমে যায়। ইমিউনিটি যদি কমে যায় তাহলে আমরা করোনাতে এফেক্টেড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একটা উদাহরণ দিচ্ছি, ধরেন আমরা 100টা ইঁদুর নিলাম, এটা গবেষণা করা হয়েছে, কিন্তু একদিকে 100 ইঁদুর আর একদিকে 100 ইঁদুর, 200 ইঁদুর নেওয়া হলো, এদেরকে ক্যান্সারের জীবাণু 2 গ্রুপকে পুশ করা হলো। করার পরে এক গ্রুপের ইঁদুরকে কি করা হলো, বিভিন্ন স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে রাখা হলো, মানসিক উৎপীড়ন দেওয়া হলো, কখনো সাউন্ড দেওয়া হচ্ছে, কখনো পানি দেওয়া হচ্ছে, কখনো গরম, কখনো ঠান্ডা, এইরকম করা হচ্ছে, হ্যাঁ। আরেক গ্রুপকে সে মহা আনন্দে রয়েছে, খাবার ঠিকভাবে পাচ্ছে, কোনো ওই রকম এনভায়রনমেন্টাল কোনো নাই, মানসিক স্ট্রেস নাই। এরপরে বেশ কিছুদিন পরে এদেরকে টেস্ট করা হলো যে কোন গ্রুপের কি অবস্থা। দেখা গিয়েছে যারা স্ট্রেসের মধ্যে থেকেছে তাদের বেশিরভাগই ক্যান্সারে আক্রান্ত হয়েছে, আর যারা ইয়েভাবে ছিল, স্বাভাবিকভাবে ছিল, মানসিকভাবে, তাদের বেশিরভাগই কোনো আক্রান্ত হয়নি। ঠিক একইভাবে কিন্তু আমরা যদি মানসিকভাবে চাঙ্গা থাকতে পারি তাহলে কিন্তু আমাদের ইমিউনিটি কিন্তু হবে। এবং আপনি জানেন যে ইমিউনিটি মেইনলি দেয় টি লিম্ফোসাইট। স্ট্রেসের সঙ্গে টি লিম্ফোসাইটের কিন্তু ওতপ্রোতভাবে, যেই স্ট্রেস হবে তখন আমাদের টি লিম্ফোসাইট কমে যাবে। টি লিম্ফোসাইট যদি কমে যায়, একই ধরেন আমরা যদি করোনায় এখানে যদি 100 জনের এফেক্টেড হয়ে আমরা যদি কন্ট্যাক্টে আসি, যারা স্ট্রেসে থাকবে তাদের কিন্তু মানে করোনাতে এফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি হবে। আর যারা টেনশন কম থাকবে ওই একই কন্ট্যাক্টে আসলেও তারা ইনফেক্টেড নাও হতে পারে কিন্তু করোনাতে আসলে। এইটা একটা গেল। আর একটা হচ্ছে ধরেন ইনফেক্টেড হয়ে গেছি আমরা, এখন অনেকে আছে আল্লাহ ইনফেক্টেড হয়ে গেছে, কি হবে আমার আসলে এটাতে। তা এইটা যদি টেনশন করা হয়, এইটার উপরে কি কোনো করোনার আউটকামের উপরে কোনো আছে কিনা, এটা একটা প্রশ্ন আসছে। ইয়েস, এখানেও আছে। কিভাবে? ধরেন এখানেও কিন্তু আমরা করোনার বিরুদ্ধে যেটা যুদ্ধ করছি, যার হয়ে গেছে, ওখানেও কিন্তু মানসিক শক্তির আছে, ওখানেও কিন্তু আমার ইমিউনিটি দিয়ে আমি কিন্তু করোনার বিরুদ্ধে যুদ্ধ করছি। এখন আমার যদি মানসিকভাবে যা আল্লাহ রাখছে হবে, ইনশাল্লাহ অসুবিধা নাই, আমি ফাইট করে যাব, তাহলে কি হবে, আমার ইমিউনিটিটা বেশি থাকবে। এখন আমার আর আপনার হলো, ধরেন করোনা হলো, আপনি মানসিকভাবে খুব চাঙ্গা থাকলেন, আমি চাঙ্গা থাকলাম না, আমি ডিপ্রেসড হয়ে গেলাম। দেখা গেল যে আপনি বহলতবিতে খুব ভালোভাবে সুস্থ হয়ে গেলেন, কিন্তু আমি একদম খুব ক্রিটিক্যাল স্টেজে চলে যেতে পারি ডিউ টু স্ট্রেস, শুধু স্ট্রেসের জন্যে। অর্থাৎ মানসিক সুস্থতার সঙ্গে এই করোনার বা আমাদের ইমিউনিটির একটা ভীষণ সংযোগ আছে আসলে। এটা আমরা যদি সবাই জানি, সবার জন্য উপকার হবে। মানসিক শক্তি হারানো যাবে না, না, অবশ্যই ধরে রাখতে হবে। আপনি কাছে একটু যাচ্ছি যে উনি রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে বলছিলেন, তো এই মুহূর্তে যারা আছেন তাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কি কি খাদ্যাভ্যাস গড়ে তোলা উচিত? আচ্ছা, একটা মিথ আছে যে প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে হবে। এই মিথটা হচ্ছে করোনা মহামারীর টাইমেই হচ্ছে খুব প্রচলিত হয়ে গেছে যে ভিটামিন সি সমৃদ্ধ এবং ই সমৃদ্ধ খাবার খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। কিন্তু আমি বলছি, দর্শকদের উদ্দেশ্যে বলছি, ভিটামিন এ, বি, সি, ই, ডি, কে সব ধরনের খাবার খেলেই কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। কিন্তু ভিটামিন সি এবং ইটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং যেটা আসলে আমাদের শরীরের সেল মেমব্রেন পারমিউলিটাকে ধরে রাখে এবং সেল মেমব্রেনটা আমরা যে একটা টিস্যুর সাথে আরেকটা টিস্যুর সম্পৃক্ততা, এটাকে হেল্প করে থাকে, আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাতে কাজ করে থাকে। সবচেয়ে ভালো ভিটামিন সি এবং ই। কিন্তু তার মানে যে এটা না যে আমি প্রচুর পরিমাণে ভিটামিন সি খাবো, আমি প্রচুর পরিমাণে ভিটামিন ই খেয়ে যাব।
কিছু হচ্ছে আমি যখন টেলিমেডিসিন পেশার সাথে হচ্ছে সম্পৃক্ত আছি, তো কিছু পেশেন্ট হচ্ছে আমাকে কমপ্লেন করেছে তাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে, সে প্রচুর পরিমাণে লেবু খেয়েছে, কাঁচামরিচ খেয়েছে এবং ভিটামিন সি খাচ্ছে, কারণ তার মধ্যে একটা ধারণা হয়েছে সে হচ্ছে কোনো একটা ফেসবুক পেজে বা সামাজিক মাধ্যমে দেখেছে যে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে করোনাটা দূর হয়ে যাবে। এটা ভুল। ভিটামিন সি সমৃদ্ধ বা ই সমৃদ্ধ খাবার খেলে করোনা দূর হবে, এটা একটা কুসংস্কার। ভিটামিন সি সমৃদ্ধ ই সমৃদ্ধ খাবার খেতে হবে, কিন্তু তার সাথে আমাকে কার্বোহাইড্রেট মানে সম্পৃক্ত করতে হবে, তার সাথে আমাকে পরিমিত পরিমাণে প্রোটিন সম্পৃক্ত করতে হবে। এটা ছাড়া শুধুমাত্র ভিটামিন সি ই খেলে কোনো প্রকার কোনো কাজে দিবে না। এটা ছাড়াও আরেকটা ব্যাপার আছে যে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে করোনা অ্যাটাক করবে বা অ্যাফেক্ট করবে ঠিকই, কিন্তু যাদের শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে তাদেরও কিন্তু করোনা অনেক বেশি পরিমাণে অ্যাফেক্টেড করবে। এর জন্য প্রয়োজন হচ্ছে সূর্যের তাপমাত্রাটা যত বেশি তারা দেহে সিনথেসাইজ করতে পারবে আমাদের সময় একেবারেই শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ মূল্যবান পরামর্শের জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা যাবার আগে একটু বলতে চাই, আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, সতর্ক হই, নিজে ভালো থাকি, পরিবারের সবাইকে ভালো রাখি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনায় এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফিজ।